ঈদুল আজহার আর মাত্র ৬ দিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে বাড়ি যাওয়া শুরু করেছে মানুষ। আজ বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা শুরু হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা যায়, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি ৫ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলোর ছুটি। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন ২ দিন চালানো হবে। ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হবে আগামী ১০ জুনের ট্রেনের টিকিট। সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। আর দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। জানা গেছে, আন্তনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে। ১০ জনের আসনের টিকিট বিক্রি হবে আজ ৩১ মে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। রাজধানী ঢাকা সহ দেশের ৭ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ৫ জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাইকারদের থাকা খাওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। হাটগুলোতে রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক আনসার ব্যাটালিয়ন, থাকছে পশু ডাক্তারও। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী পশুর হাট। এরই মধ্যে হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোনো হাটে পশু আসা শুরু করলেও বেচাকেনা আরম্ভ হতে সময় লাগবে আরো ২ থেকে ৩ দিন। গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুর দামও কিছুটা বেশি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমার গরু আছে আপনার ১ গাড়ি, ২ গাড়ি, ৩ গাড়ি করে আসছে। ৩ গাড়ি আসতেছে? হ্যাঁ, আসতেছে। আর ২ গাড়ি আসছে। কেমন আশা করতেছেন এবার আশা তোর ভালো করা আশা আছে, এখন আল্লাহ কৃপা করবে। আমাদের গরু লিবের আসলে পারে দাম দিয়ে নিতে হবে। কেন মনে করেন ৯০ টাকা ৮০ টাকা কেজি ভুসি, তারপর গুড় লাগে, ১ কেজি গুড়ের দাম ১২০ টাকা। আমি এখানে নিয়েছি, ধরুন যে গরুটা ছোটোকালে কিনে বাড়ি পুষেছি, খাওয়া পড়া ইত্যাদি করে ৩ বছর রাখে এখন বিক্রি করতে চাইছি। রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাটটির ইজারাদার জানান, নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে পুরো এলাকা। তো আমরা অনুমতি পেয়েই ইতিমধ্যে আমরা মাঠের ভিতরের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছি। আমরা ইতিমধ্যে ট্রাফিকের ডিসি, পুলিশের ক্রাইম ডিসি, র্যাবের সিও, তারপর এসবি, এনএসআই, ডিএমপি কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার সব দিকে আমরা ইতিমধ্যে কথা বলেছি ব্যাপারীদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি হাটেই চিকিৎসক রাখার কথা জানান প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন, ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে। পশুবাহী ট্রাক সহ হাটে চাঁদাবাজি বন্ধে এরই মধ্যে কেন্দ্রীয় মনিটরিং সেল এবং হটলাইন নাম্বার চালু করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। এখানে কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে,
যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। এদিকে অনুমোদনের বাইরে রাজধানীতে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করব না। দুই সিটি কর্পোরেশনের কঠোর সার্ভিলেন্স থাকবে, পুলিশের সার্ভিলেন্স সঙ্গে আমাদের থাকবে। অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসাতে হবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেনীর কামার শিল্পীরা। দা, বটি, ছুরি শান্তিতে আর নতুন করে বানাতে সবাই ছুটছেন কামারপল্লিতে। তবে লোহার দাম বাড়ায় ও কয়লা স্বল্পতায় বিপাকে পড়ছেন কামার শিল্পীরা। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। ঈদ ঘনিয়ে আসায় ফেনীর কামারশালাগুলো এখন লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখর। সারা বছর তেমন কোনো কাজ না থাকলেও কুরবানির ঈদ আসলে বাড়ে চাহিদা। তাই আয়ের আশায় তপ্ত আগুন আর লোহার সাথে দিন কাটছে কর্মকারদের। বর্তমানে লোহার দাম বৃদ্ধি ও কয়লা স্বল্পতার কারণে তৈরি পণ্যের মূল্য নিয়ে শঙ্কায় তারা। আমাদের কয়লার দাম বাড়তি, কারিগরের দাম বাড়তি, এখানে দোকানের যে সিকিউরিটি, দোকান ভাড়া, সবকিছু মিলিয়ে মানে আমরা একটু পেরেশানির মধ্যে আছি। সারা বছরে বেকার, মানে কোরবানি আইলে 5-6 দিন কাজ থাকে, আর না হলে বেকার চলতে হয়। বছরে একবার ঈদ আসে, এই সময় আমরা কাজ করি, অন্য সময় আমরা বেকার বসে থাকি। বাপ দাদারা এগুলো করে আছে, আমরা করি, কাস্টমারের তো কিছু চাইতে পারি না, বেশি দিতে দেও না। পশু জবাই সহ মাংস ও হাড্ডি কাটার জন্য প্রয়োজন হয় দা ছুরির। তাই লোকজন দা ছুরি বানাতে কিংবা শান দিতে দ্বারস্থ হচ্ছেন কামারদের দোকানে। তবে তারা বলছেন গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বাড়তি। গরু জবাই কাটাছিড়া করার জন্য নতুন কিছু আমরা সরঞ্জাম কিনি এবং পুরাতন কিছু সরঞ্জাম আমরা আবার রিফারিং করার জন্য দিই। বাসায় কিছু পুরাতন কিছু দা, ছুরি বা অন্যান্য যন্ত্রপাতি ছিল, এগুলি একটু ধার করার জন্য কামারের দোকানে আসছি। ছুরি, খাওয়ানো ছুরি, গোস্ত কাটা ছুরি, হাড় কাটার ধামা নিতে আসছিলাম। অন্যদিকে নতুন প্রজন্মের কিছু উদ্যোক্তা অনলাইন বেচাকেনার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে এই পেশা। তবে কোরবানির সিজন আসলে বেচা বিক্রি কিছুটা বাড়ে বলছেন তারা। বাংলাদেশের অন্যান্য শিল্পগুলোর কাজকর্ম যদিও আধুনিকভাবে করা গেলেও আমাদের এই কর্মকার শিল্পটা আমরা এখন আধুনিক প্রযুক্তিতে প্রোডাকশনে যাইতে পারতেছি না, কারণ আমাদের যে আধুনিক মেশিনপত্র সরঞ্জাম এগুলো আমরা বাংলাদেশে সোর্স করতে পারছি না। এবার ছোট আকারের প্রতিটি ছুরি বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা দরে, আর বড়গুলো বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। এছাড়াও চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা দরে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় 46 ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সকাল 6:45টার দিকে এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার পদ্মা নদী উত্তাল থাকায় সকাল 9টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় 46 ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে 20টি লঞ্চ চলাচল করছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এই রুটে 12টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এদের মধ্যে ফেরি সংখ্যা বাড়িয়ে 17টি করা হবে। ভোলা চরফ্যাশন ও পটুয়াখালী 10 মিনা উপজেলার মাঝে ফেরি চলাচলের দাবি জানিয়েছেন অঞ্চলের বাসিন্দারা। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে নৌপরিবহন কর্তৃপক্ষ। তেঁতুলিয়া নদীতে ফেরি চলাচল শুরু হলে দুই পাড়ের মানুষদের যাতায়াত আরও নিরাপদ ও ব্যবসা বান্ধব হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। চরফ্যাশন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তেঁতুলিয়া নদীর মাধ্যমে বিচ্ছিন্ন পাশাপাশি দুই জেলা পটুয়াখালী এবং ভোলা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট লঞ্চ, ট্রলার কিংবা স্পিডবোটে এই পথ পাড়ি দিচ্ছেন হাজারো যাত্রী। এই ভোগান্তি দূর করতে পারে ফেরি চলাচল, সাথে যাতায়াতে বাড়বে নিরাপত্তা। স্থানীয় উৎপাদিত ফসলাদি সারা দেশে সরবরাহে আসবে গতি। ভোলার সাথে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হওয়ার একটাই কারণ, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না। আমাদের চলাচলতি করতে অসুবিধা হয় এবং মালামাল পাচার করতে অসুবিধা হয়। পূর্ণ যাতায়াতে ভীষণ অসুবিধা হইতেছে, আমাদের কষ্ট হবে, তাই জন্য ফেরি আমাদের অনেক দরকার। অনেকের যাতায়াতে অনেকটা সুবিধা হবে এবং সময়ও বাঁচবে,
এবং নিরাপদে যাতায়াত করতে পারবে। ফেরি চেয়ে বিআইডব্লিউটি এর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন এক আইনজীবী। তার মতে এই ফেরি এই অঞ্চলের মানুষের জীবনে পদ্মা সেতুর সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে। এই ফেরিটা চালু হলে ওই চরপেশন মরপুরার মানুষ দ্রুত সময়ের ভিতরে পদ্মা সেতুর সুবিধাটা পাবে। আবেদনের প্রেক্ষিতে 3 বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে 15 কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। সকল কার্যক্রম যেন সুন্দরভাবে গ্রহণ করা যায় এবং ফেরিটি যেন এখানে এস্টাবলিশ হলে আমরা কাজগুলো ঠিকভাবে দেখতে পারি, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদেরকে তদন্ত দেওয়া হয়েছে। আমি আশাবাদী যে তদন্তের স্বার্থে যেটা ভালোভাবে বা সুন্দরভাবে করা প্রয়োজন সেটা আমরা সম্পন্ন করব। এই নৌ রুটে ফেরি চলাচল নিশ্চিতে সরকার কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র 6 দিন বাকি এবং ট্রেনের কার্যক্রমের আজ প্রথম দিন। আফজাল, ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। সাহিল, আপনি জানেন আজকে সকাল 6টা থেকে ঈদ যাত্রার যে ট্রেনগুলো সেগুলো শুরু হয়েছে এবং এই আজকের ট্রেনের টিকিট 10 দিন আগেই দেওয়া হয়েছিল অনলাইনে। এই জন্য আজকে প্ল্যাটফর্মে তেমন একটা ভিড় নেই। তেমন একটা বলতে ঈদ যাত্রায় যে ধরনের ভিড় আমাদের চোখে পড়ে সেরকম নেই এবং যাত্রীদের সুবিধার্থে 10টি বিশেষ ট্রেন ঈদ উপলক্ষে চলাচল করবে। এছাড়া গরু পরিবহনের বা গবাদি পশু পরিবহনের জন্য 2টা অতিরিক্ত ক্যাটল ট্রেনও চালু করেছে। সুতরাং সার্বিকভাবে যাত্রীরা মোটামুটি স্বস্তিদায়ক এবং ঈদ যাত্রা উপভোগ করছেন। আমার সাথে একজন যাত্রী আছে, আমি একটু জানতে চাইবো তার অনুভূতি এবং কেমন দেখছেন এখানকার পরিবেশ। জি আলহামদুলিল্লাহ ভালো, আর পরিবেশও মোটামুটি খুব ভালো আছে গত বছরের তুলনায়। এই আর কি, এখন ঈদের শুরুতে তো ভিড়টা একটু কম, পরে বোঝা যাবে যে কী অবস্থা বা কী পরিস্থিতি হয়। কেমন লাগছে গ্রামে ঈদ করার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি আজমপুর। জি জি, যেমনটা দেখছিলেন যে প্ল্যাটফর্মেও যদি দেখেন যে খুব একটা ভিড় আজকে লক্ষ্য করা যাচ্ছে না। আজকেও যদিও আজকেই যাত্রাটা শুরু হয়েছে, অন্যান্য বছরের মতো প্রচণ্ড ভিড়, যাত্রীদের হুড়োহুড়ি, ছাদে যাত্রা, ট্রেনের ছাদে যাত্রা, ঝুলে যাত্রা, এই ধরনের যেগুলো আমরা সাধারণত ঈদের মধ্যে দেখতে অভ্যস্ত, সে ধরনের কোনো কিছু এবার লক্ষ্য করা যাচ্ছে না। সেই দিক দিয়ে তুলনামূলক একটা স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপভোগ করতে যাচ্ছেন রাজধানীবাসী, এরকমটা আমরা আশা করতে পারি। এছাড়া যেহেতু অতিরিক্ত ট্রেন অ্যারেঞ্জ করা হয়েছে, সেই জন্য যাত্রীদের জন্য একটা বাড়তি সুবিধা হতে পারে বলে এটা ধারণা করা হচ্ছে। এছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় আমরা দেখেছি এখানে প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এর ফলে টিকিট ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না, টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে কয়েক স্তরের নিরাপত্তা দেখেছি আমরা। সেই সার্বিক দিক দিয়ে আশা করা যায় যাত্রীরা এবার নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারবে। সাহেলি। আফজাল, আপনাকে ধন্যবাদ। এবার গ্রাম বাংলার খবর। ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার শহরের ব্যাপারীপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের হামদহ মোল্লাপাড়ার রজব আলীর ছেলে জীবন হোসেন বিকেলে ব্যাপারীপাড়ায় বন্ধুদের সাথে বসে আম খাচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বন্ধুদের মধ্য থেকে কয়েকজন জীবনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সাথে কারা আছে এবং কেন তাকে এভাবে হত্যা করা হলো তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। শেরপুরের নালিতাবাড়ি বাঁধকুচি পাহাড়ি এলাকায় বন্য হাতির দল পায়ে পিষে ছুরতন্নেসা নামে এক বৃদ্ধ মহিলাকে নিহত করেছে। শুক্রবার 41টি হাতি হামলা করে বাঁধকুচি গ্রামে। এ সময় বৃষ্টিতে ভিজে গ্রামবাসী হাতি তাড়াতে চেষ্টা করে। অসহায় বৃদ্ধা ছুরতন্নেসার ছুপড়ি ঘরে হামলা চালায় হাতির দল। ঘর ভেঙে চুরমার করে বৃদ্ধাকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যায়। ঘরের পাশে তাকে হাতি পায়ে পিষ্ট করে মেরে ফেলে। সীমান্তবাসী হাতির এরকম অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আসন্ন কোরবানির ঈদ ঘিরে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ও খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে এলাচ। তবে অন্যান্য মশলার দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার কারণে এখানে পণ্যের দাম বেড়েছে। তবে গত বছরের তুলনায় অন্যান্য মশলা, জিরা, দারুচিনি, গোলমরিচের দাম কিছুটা কম। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গুয়াতেমালা এবং ইন্ডিয়া থেকে আসা লার্জ মিডিয়াম গ্রেড এলাচ বিক্রি হচ্ছে 4100 টাকায়, আর সবচেয়ে ভালো মানের গুয়াতেমালা থেকে আসা
RS জাম্বো এলাচ বিক্রি হচ্ছে ৪,৭৫০ টাকায়, চায়না দারুচিনি বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়, আর ভিয়েতনাম থেকে আসা দারুচিনি বিক্রি হচ্ছে ৪৪০ টাকা প্রতি কেজি। তবে খুচরা বাজারের ব্যবসায়ীরা বলছেন পাইকার ও আমদানি প্যারায় মনিটরিং থাকলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সরোয়ার খোকন, ABM মমিনুল হক সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও অন্যতম সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জেলা বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের, সদস্য তৌফিকুল ইসলাম তৌফিক, ডাক্তার AKM বাবর, আরাফাত রহমান কোকো, ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লিলেন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা ও সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের সঞ্চালনায়, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব মাকসেদুল মোমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার শহরের নিরালা মোড়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জামালপুরের ইসলামপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাহফিল হয়েছে। শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ASM আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, অধ্যাপক মনিরুজ্জামান, আহমদ আলী উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবিদিন সরকার। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার টাঙ্গাইল দেলদুয়ার লাউহাটি পাকুটিয়া কালামপুর আঞ্চলিক মহাসড়কের ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ নাজবুল হাসান, সহকারী কমিশনার ভূমি মোস্তফা আবদুল্লাহ আল নূর সহ জেলা প্রশাসনের কর্মকর্তা। বরিশাল ডেন্টাল সার্জনস অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল ডেন্টাল সার্জনস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার SM জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ফয়জুল বাশার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার AKM কবির আহমেদ রিয়াজ, বরিশাল সিভিল সার্জন ডাক্তার SM মঞ্জুর ইলাহি সহ মেডি প্লাস এর সহযোগী কয়েক শতাধিক ডেন্টাল সার্জনরা উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাবনা ঈশ্বরদী বাজারে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন ও যুগোপযোগী আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। সেখানে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল সেনা সদস্য তাকে হত্যা করে।